সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ওমেগা একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আমি ওমেগার বাংলা ইনস্ট্রাক্টর নাসিমুল হক তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আর আজকে আমরা আলোচনা করব আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতা। কোন কবিতা? বিদ্রোহী কবিতা। সেই বিদ্রোহী কবিতার মূল ভাব নিয়ে। তবে বইয়ের মতো অনেক বেশি ডিটেল আলোচনায় আমি যাব না। আসলে আমি যদি এই বিদ্রোহী কবিতার মূল ভাব আলোচনা করতে চাই তাহলে রাত পেরিয়ে যাবে, দিন পেরিয়ে যাবে, কিন্তু বিদ্রোহী কবিতার মূল ভাব আলোচনা করা শেষ হবে না। কিন্তু আমার সেশনের নাম সোজা বাংলা, তাই আমি একদম সংক্ষেপে সোজা বাংলায় বিদ্রোহী কবিতার মূল ভাব তোমাদের সাথে আলোচনা করব। কবি আসলে বিদ্রোহী কবিতায় কি বলেছেন তার আগে আমাদেরকে বুঝতে হবে কবি তার এই বিদ্রোহী কবিতাটা কখন লিখেছিলেন। কবি তার বিদ্রোহী কবিতাটা লিখেছিলেন 1921 সালের শেষ দিকে, যেটি প্রকাশিত হয় 1922 সালের একদমই গোড়ার দিকে, অর্থাৎ জানুয়ারি মাসের 1922 সালের জানুয়ারি মাসের 6 তারিখে, 6 জানুয়ারি এটা প্রকাশিত হয়। তো 1922 সালের 6 জানুয়ারি প্রথম থেকে প্রকাশিত হচ্ছে। দেখো, এর কিছুদিন আগে 1917 সালে রাশিয়াতে, সোভিয়েত ইউনিয়নে আর কি, সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়েছে, বলশেভিক বিপ্লব সংগঠিত হয়েছে। এরপর থেকে এই সমাজতান্ত্রিক বিপ্লব, সাম্যের জয়গানে যে বিপ্লব হয়েছিল, সেই সমাজতান্ত্রিক বিপ্লব আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মনোজগতে এক ব্যাপক প্রভাবের সৃষ্টি করেছিলেন। আমাদের কাজী নজরুল ইসলামও কিন্তু নিজেও সাম্যবাদী কবি। তিনিও সমতা ভিত্তিক একটি পৃথিবী চাইতেন, যেখানে পৃথিবীতে ধনী গরবের কোনো বৈষম্য থাকবে না, শাসক এবং শাসিত নামক কোনো শ্রেণী থাকবে না। অর্থাৎ ব্যাপারটা এমন, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। এরই প্রেক্ষাপটে তিনি 1922 সালে প্রকাশ করলেন তার বিদ্রোহী কবিতা। আর এই বিদ্রোহী কবিতার কারণে আমরা জানি, আমরা কাজী নজরুল ইসলামকে বলি বিদ্রোহী কবি। তো উনি আসলে এখানে কে বোঝাতে চাচ্ছেন? আমাদের কবি বর্তমান, অর্থাৎ ওই সময় চলমান যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থা কেমন ছিল? সেই বিশ্ব ব্যবস্থায় আমরা চারিদিকে তাকালে দেখতে পাবো চারিদিকে ব্রিটিশদের কলোনি, ফ্রেঞ্চদের কলোনি, অর্থাৎ ইউরোপীয় শক্তিগুলো বিভিন্ন জায়গায় কলোনি বিস্তার করে রেখেছেন। তার কিছুদিন আগে 1922 সালে, কিছুদিন আগে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ধ্বংসাত্মক এক যুদ্ধের সমাপ্তি ঘটেছে। এই যুদ্ধের পৃথিবী, এই বৈষম্যের পৃথিবী, এই হানাহানির পৃথিবী, এই কলোনালিজম, এই কলোনি তৈরি করার পৃথিবী উনি চাননি। উনি চেয়েছেন সমতার এক পৃথিবী। আর এই সমতার পৃথিবী কিন্তু যদি উনি কায়েম করতে চান, তাহলে এই চলমান বিশ্ব ব্যবস্থার ইতি ঘটাতে হবে। এই চলমান বিশ্ব ব্যবস্থাকে সমূলে উপড়ে ফেলতে হবে। এই চলমান বিশ্ব ব্যবস্থাকে জ্বালিয়ে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। যে কারণে আমরা দেখব আমাদের কবি বারবার তার কবিতায় ধ্বংসের গান গাচ্ছেন, বারবার তার কবিতায় ভাঙার গান গাচ্ছেন। উনি বারবার বলছেন, আমি মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি ভীম, আমি ভাসমান মাইন। উনি বলছেন আমি অভিশাপ পৃথ্বীর। বারবার নিজেকে ধ্বংসের সাথে তুলনা করেছেন। উনি কখনো বা নিজেকে তুলনা করেছেন বলরামের লাঙলের সাথে, যেটা দিয়ে তিনি এই অধীন বিশ্বকে উপড়ে ফেলতে চাচ্ছেন। কেন কেন তিনি ধ্বংস করতে যাচ্ছেন? উনি কি শুধু ধ্বংস করার স্বার্থেই ধ্বংস করতে চান? না, উনি ধ্বংস করার স্বার্থে পৃথিবীকে ধ্বংস করতে চান না। উনি এই পৃথিবীর এই বর্তমান বিশ্ব ব্যবস্থার ধ্বংস চান। নতুন শান্তিময় যুদ্ধহীন এক বিশ্ব ব্যবস্থা আনয়ন করার জন্য, নতুন এক শান্তিময় পৃথিবী জন্ম দেওয়ার জন্য, যে পৃথিবীতে ধনী গরিব এবং শাসক শাসিতের কোনো বিভেদ থাকবে না। অর্থাৎ তিনি একদিকে যেমন ধ্বংস করতে চান, অপরদিকে তিনি সৃষ্টি করতে চান চলমান বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করে। এক কথায় তিনি নতুন বিশ্ব ব্যবস্থা আনতে চান। এই কারণেই তার কবিতায়, এই বিদ্রোহী কবিতায় বারবার তিনি নিজেকে, তার নিজের দ্বৈত সত্তাকে উপস্থাপন করেছেন। তিনি একবার যদি নিজেকে সৃষ্টির সাথে তুলনা করেছেন, তো তার পরের লাইনেই তিনি নিজেকে ধ্বংসের সাথে তুলনা করেছেন। উনি বলেছেন আমি সৃষ্টি, আমি ধ্বংস। উনিই বলেছেন আমি লোকালয়, আমি শ্মশান। উনি বারবার নিজেকে সৃষ্টি এবং ধ্বংসের এই দ্বৈত সত্তায় নিজেকে মিলিয়েছেন। উনি বলেছেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অর হাতের অনাতর্য। উনি আবার বলেছেন মম ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য।
অর্থাৎ একদিকে নিজেকে ধ্বংসের অবতার হিসেবে কল্পনা করেছেন, আবার অপর হাতেই নিজেকে সৃষ্টির অবতার বানিয়েছেন। এটাই বিদ্রোহী কবিতার মূল ভাব। অর্থাৎ একটি নতুন শান্তিময় বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য চলমান বৈষম্যমূলক বিশ্ব ব্যবস্থার ধ্বংস চেয়েছেন কবি তার এই বিদ্রোহী কবিতাতে।